আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি মোহাম্মদ ইব্রাহিম। শুরুতেই সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি সিইসির। আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে আরও আন্তরিক হয়ে কাজ করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর নির্দেশ। নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে বিএনপির সংলাপে নেতৃত্ব দেবেন খালেদা জিয়া। তালিকা পাঠানো হয়েছে বঙ্গভবনে, শক্তিশালী কমিশনের আশায় রিজভির। যশোরে পিটিয়ে এক চীনা নাগরিককে হত্যা, জড়িত সন্দেহে আটক 2 জন। পেটে বাতাস ঢুকিয়ে আবারও এক শিশু খুন, আটক এক সহকর্মী। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। কমিশনের কাছে সব প্রার্থী সমান উল্লেখ করে শুধু ভোটের দিন নয়, নির্বাচনের আগে পরেও শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সিইসি জানান, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো নির্দিষ্ট অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনে কালো টাকার ব্যবহার বন্ধে কমিশন তৎপর রয়েছে। প্রয়োজন হলে রাতে পুলিশি অভিযানও চলবে। নির্বাচনে সেনা মোতায়েনে প্রার্থীদের দাবির প্রেক্ষিতে সিইসি জানান, শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বিবেচনা করে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। মতবিনিময় সভায় বিএনপি প্রার্থী নির্বাচনে এখনও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেন। নির্বাচনে দলবাজ কর্মকর্তারা যেন প্রভাব বিস্তার করতে না পারে সে বিষয়েও সজাগ থাকতে ইসির প্রতি আহ্বান জানান তিনি। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী কালো টাকার ছড়াছড়ি রোধে 19 থেকে 22 ডিসেম্বর রাতে পুলিশের মোবাইল টিমকে সক্রিয় রাখতে ইসির প্রতি অনুরোধ জানান। সরকার দলের প্রার্থী হলেও তিনি কোনো রকম প্রভাব বিস্তার করছেন না দাবি করে একসাথে এক মঞ্চে দাঁড়িয়ে ভোট চাইতে বিএনপি প্রার্থীকে আমন্ত্রণ জানান। সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় স্থানীয় জনগণকে সাথে নিয়ে জনপ্রশাসনের কর্মকর্তাদের আরও আন্তরিক হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতানুগতিক ধারা থেকে বের হয়ে জনগণকে স্বল্প সময়ে কম ব্যয় এবং বিনা ভোগান্তিতে সেবা দিতে নতুন কৌশলের সাথে খাপ খাওয়ানোর পাশাপাশি প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতা বজায় রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৃহস্পতিবার শাহবাগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির 98 ও 99তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় জনপ্রশাসনের কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। যে করে হোক বাংলাদেশকে এই জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত রাখতেই হবে। তার জন্য আমরা যেটা পদক্ষেপ নিয়েছি যে সমগ্র জনগণকে সম্পৃক্ত করা, সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা, এবং তার একটা ভালো ফল আমরা পাচ্ছি। এ ব্যাপারেও সকলকে সচেষ্ট থাকতে হবে এবং ভূমিকা রাখতে হবে যেন কখনো বাংলার মাটিতে এই সন্ত্রাস জঙ্গিবাদ কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। যথাসময়ে পদোন্নতি, 123 ভাগ বেতন ভাতা বৃদ্ধি সহ জনপ্রশাসনের উন্নয়ন ও শৃঙ্খলা বিধানে আওয়ামী লীগ সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী এক্ষেত্রে আগের সরকারগুলোর নানা স্বেচ্ছাচারিতার কথা স্মরণ করিয়ে দেন। প্রশাসনের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার তাগিদও দেন প্রধানমন্ত্রী। যারা মাঠ পর্যায়ে কাজ করতে যাবেন, আমি বলেছি যে নানা রকম চ্যালেঞ্জ আপনাদের মোকাবেলা করতে হতে পারে, কিন্তু আত্মবিশ্বাস নিয়ে আমরা কাজ করবেন আর সবসময় চিন্তা করবেন যে নিজেদের ভিতরে কিছু উদ্ভাবনী চিন্তা ভাবনা এটা কিন্তু থাকতে হবে। পদ্মা সেতুর কাজ 40% শেষ জানিয়ে প্রধানমন্ত্রী তার সরকারের নেয়া গভীর সমুদ্র বন্দর, কয়লা ভিত্তিক ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, আন্তঃদেশীয় রেল প্রকল্প, এলএনজি টার্মিনাল, স্যাটেলাইট উৎক্ষেপণের মতো অভূতপূর্ব নানা উদ্যোগের কথা তুলে ধরেন। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে সংলাপে বিএনপির 10 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, দুপুরে রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশগ্রহণকারীদের নামের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে। সংলাপে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র নেতারা তালিকায় রয়েছেন। কয়েকদিন আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে আলোচনার জন্য 18 ডিসেম্বর বঙ্গভবনে বিএনপিকে আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এদিকে রাষ্ট্রপতির সাথে সংলাপের মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন হবে বলে আশা করে বিএনপি। সকালে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড এমাজউদ্দিন আহমদের 84তম জন্মদিন উপলক্ষে তার কাটাবনের বাসায় ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শুভানুধ্যায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এমাজউদ্দিন আহমদের জন্মদিনে ফুলের শুভেচ্ছা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তারা অধ্যাপক এমাজউদ্দিন আহমদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। ড এমাজউদ্দিন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু নির্বাচন কমিশন শক্তিশালী করাই নয়, গণতন্ত্র সুসংহত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ জরুরি। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, দেশের এই সংকটকালে ড এমাজউদ্দিন আহমদের মতো জ্ঞান তাপসের কাছ থেকে পরামর্শ দরকার। তার আশা, বেগম খালেদা জিয়ার 13 দফার উপর ভিত্তি করে রাষ্ট্রপতির সাথে সংলাপের মাধ্যমে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা সম্ভব হবে। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী 22 ডিসেম্বর বিশেষ জজ আদালত 3-এ হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। ওই তারিখে বেগম জিয়া হাজির না হলে তার জামিন আবেদন বাতিল করা হবে বলেও জানান আদালত। বৃহস্পতিবার আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেওয়ার জন্য ধার্য ছিল, কিন্তু নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় আদালতে উপস্থিত থাকতে না পেরে আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন করেন বেগম জিয়া। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, 22 ডিসেম্বর খালেদা জিয়াকে আদালতে উপস্থিত থাকতে হবে, অন্যথায় তার জামিন বাতিল করা হবে। যশোরের উপশহরের একটি বাড়িতে চীনা নাগরিক চ্যাং হিং চংকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে এই ঘটনা ঘটে। সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, চীনা নাগরিক চ্যাং হিং সং ইজি বাইক ব্যবসায়ী। তিনি চীন থেকে ইজি বাইক আমদানি করে বিক্রি করতেন। ভাড়া থাকতেন উপশহর মহিলা কলেজের পাশে হামিদা ভিলায়। তার সাথে থাকত 2 কর্মচারী, নেত্রকোনার বাসিন্দা নাজমুল ও তার ভাইপো মুক্তাদির। সকালে ওই দুজন পুলিশকে জানায়, চীনা নাগরিক চ্যাং হিং চংকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্দেহ হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী হামিদা ভিলা থেকেই চ্যাং হিং এর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অর্থ আত্মসাতের জন্য তাকে হত্যা করা হতে পারে। এই ঘটনায় নাজমুল ও মুক্তাদিরকে আটক করা হয়েছে। পুলিশ সুপার আনিসুর রহমান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে আবারও এক শিশুকে হত্যা করা হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঘটেছে নির্মম এ ঘটনা। সোনারগাঁওয়ের মহেশটেকে বিয়ার স্পিনিং মিলে কাজ করত 15 বছর বয়সী শিশু ইয়ামিন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত 10টার দিকে কারখানায় কাজ করছিল সে। এ সময় 18 বছর বয়সী সহকর্মী রায়হান তার পায়ুপথে কম্প্রেসারের পাইপ চেপে ধরে। এতে ইয়ামিনের পেট ফুলে ওঠে। চিৎকার শুনে অন্য কর্মচারীরা এগিয়ে এসে ইয়ামিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনেন। চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। রায়হানকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এবারে অগ্নিঝরা ডিসেম্বর। আত্মত্যাগে মুক্ত হয় গাজীপুর। এছাড়া 1971 সালের এই দিনে খাগড়াছড়ি হানাদার মুক্ত হয়েছিল। মুক্তিযুদ্ধকালীন এ অঞ্চলের সাব ডিভিশন কমান্ডার মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরী স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে খাগড়াছড়িকে হানাদার মুক্ত ঘোষণা করেন। পাক হানাদার মুক্ত হয় মাদারীপুর, দিনাজপুর সহ দেশের বেশ কয়েকটি অঞ্চল। কাল মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে গোটা সাফার জুড়ে গড়ে তোলা হয়েছে 4 স্তরের নিরাপত্তা বলয়। স্মৃতিসৌধ চত্বরে নিষিদ্ধ রয়েছে জনসাধারণের প্রবেশ। এলাকাটিকে নেওয়া হয়েছে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে। বিজয় দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিভিন্ন রাজনৈতিক দল প্রধানদের সাফারে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করবে স্থানীয় নেতাকর্মীরাও। স্বাধীনতার ৪৫ বছর পর আরও ১০৮ শব্দ সৈনিককে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয়া হলেও এখনও এই তালিকায় নাম নেই অনেকের। এ নিয়ে হতাশা থাকলেও যথাযথ সম্মানের প্রত্যাশায় আছেন তাদের পরিবার। যাচাই বাছাই শেষে বাদ পড়াদের অন্তর্ভুক্তির আশ্বাস দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। থেকে প্রচারিত এমন গান গৌরবময় ৭১-এ উদ্দীপ্ত করেছিল সংগ্রামী মুক্তিযোদ্ধাদের। আজ থেকে বঙ্গাল মুলুকে মচুয়াগ রাজত্ব শেষ। দীর্ঘ প্রতীক্ষার পর সংগ্রামী এসব কণ্ঠযোদ্ধাদের মধ্যে সবশেষ ১৬ নভেম্বর ১০৮ জন সহ মোট ১৯৫ শব্দ সৈনিককে দেয়া হয় মুক্তিযোদ্ধার স্বীকৃতি। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বার্তা বিভাগে ইংরেজি সংবাদ বুলেটিনে কর্মরত ছিলেন একেএম জালাল উদ্দিন। সাপ্তাহিক মুক্তিবার্তা সহ কয়েকটি লেখায়ও পাওয়া যায় সে সময় তার অবদানের কথা। প্রয়াত এই সাংবাদিকের পরিবার বলছে, রাষ্ট্রীয় স্বীকৃতিতেই হয়তো শান্তি পাবে জালাল উদ্দিনের বিদেহী আত্মা। যে কোনো রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে একজন এই ধরনের মুক্তিযোদ্ধাকে স্বীকৃতি দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়। আমরা আর পারিবারিকভাবেও কোনো লাভের জন্য এটা বলছি না, এবং কোনো অর্থনৈতিক লাভের জন্য না। শুধু একজন শব্দ সৈনিক হিসেবে দেশের জন্য তিনি যা করেছেন তার বিনিময়ে দেশের সকলে যদি তার নামের প্রথমে শব্দ সৈনিক শব্দটি বসতে দিয়ে তাকে সম্মান জানাতো, তাতে আমরা পরিবারবর্গ সবাই খুব সম্মানিত হতাম। স্বাধীন বাংলা বেতারের সাথে সরাসরি যুক্ত থাকলেও তালিকায় নাম আসেনি আরেক শব্দযোদ্ধা রণজিৎ পাল চৌধুরীরও। দীর্ঘ 9 মাস যুদ্ধ চলাকালীন সময় সে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কাজ করে গেছেন। এক্সপেকটেশন হচ্ছে তার নামটা শব্দ সৈনিক হিসেবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেহেতু সে ছিলেন শব্দ সৈনিক হিসেবে তার নামটা হচ্ছে লিস্টেড হবে। মহতী এই উদ্যোগ যাতে প্রশ্নের মুখে না পড়ে সেজন্য বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা যাচাই বাছাই করে যারা বাদ পড়েছেন তারাও যাতে ভবিষ্যতে হন তার এই ব্যবস্থা নেওয়া হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত গানগুলোকে রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ঘোষণারও দাবি সংশ্লিষ্টদের। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে। যুদ্ধবিরতি ভঙ্গ করে টানা দ্বিতীয় দিনের মতো সিরিয়ার পূর্ব আলেপ্পোতে তীব্র হামলা চালিয়ে যাচ্ছে সরকারি বাহিনী, সমঝোতা ভেস্তে যাওয়ার আশঙ্কা। চতুর্থ বিপিএল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও টুর্নামেন্ট আয়োজনে অভাব ছিল সঠিক পরিকল্পনার, মন্তব্য ক্রিকেট বিশ্লেষক হাবিবুল বাশার ও খালেদ মাসুদের। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা বেগম নার্গিস হত্যা চেষ্টা মামলায় সাক্ষ্য দিয়েছেন ঢাকা স্কয়ার হাসপাতালের চিকিৎসক রেজাউল সত্তার। ৮ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের জন্য খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে ৫ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তবে সাক্ষ্য গ্রহণ তালিকায় খাদিজার নাম থাকলেও তিনি এখনও আদালতে উপস্থিত হবার মতো সুস্থ হননি বলে জানিয়েছে তার পরিবার। এর আগে ১১ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণ শেষে বিচার পরবর্তী তারিখ নির্ধারণ করে খাদিজাকেও আদালতে হাজির করার নির্দেশ দেন। সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলমকে। এদিকে ২ দফায় এই মামলার ৩৭ সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আজ সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে জানিয়েছেন আদালতের এপিপি মাহফুজুর রহমান। এবারে আমে জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।